আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের পরীক্ষার্থীদের থিওরি লেখার কৌশল প্লাস পরীক্ষা হলে খাতা পাওয়ার পর কি করতে হবে এবং খাতা জমা দেওয়ার আগ পর্যন্ত, খাতা দেওয়ার পর থেকে খাতা দেওয়ার আগ পর্যন্ত যে জিনিসগুলো করতে হবে সেইগুলো একটু মনে করাই দিব। এবং কিছু কমন মিস্টেকের কারণে পরীক্ষায় নাম্বার কম আসে এবং কিছু কমন মিস্টেকের জন্য ফেলও আসে, সেই বিষয়গুলো আলোচনা করব। যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, থার্ড ইয়ারের সব ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আপনারা একটু শেয়ার মেনশন করে দিবেন যাতে অন্যরাও এই ক্লাসগুলো দেখে উপকার পায়। এবং আমি আপনাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা ওই ক্লাসটা করতে পারবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন পরীক্ষা নিয়ে, সেইগুলো আপনারা আমার সাথে আজকে আলোচনা করতে পারবেন। তা আমি একটু শেয়ার মেনশন করে দিচ্ছি যাতে আপনারা আমার যারা ক্লাসটা মিস করে যাচ্ছেন আহ, তারা এই ক্লাসটা যাতে পরে দেখে দেখতে পারেন। প্রথমে আমি যা আলোচনা করব, খাতা দেওয়ার পরে কি করতে হবে। আপনারা এমনি তো সেকেন্ড ইয়ারে অনেকদিন আগে খাতা পাওয়ার পর কি করতে হয়েছে সেটা দেখছিলেন, ভুলে গেছেন হয়তো অনেকে। সংক্ষেপে আলোচনা করতেছি, এর মাঝে আপনারা শেয়ার মেনশন করে দেন। শেয়ার মেনশন করলে কি সুবিধা হবে, আমি কিন্তু নিয়মিত আপনাদের আপডেট দিয়ে যাব। ভর্তিকৃত স্টুডেন্ট যাদের তাদেরও দরকার, যাদের ভর্তি না তাদেরও দরকার। ভর্তিকৃত স্টুডেন্টদের দরকার কারণ হলো, বা যে ভর্তি হচ্ছে বা হচ্ছে না, তারা কিন্তু ওই যে নিয়মিত আপডেট গুলো পাচ্ছে না, যে কখন সাজেশন আসতেছে, কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কি করতে হবে, কোন প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রতিদিন আমাকে ইনবক্সে এসএমএস দিচ্ছে, কিন্তু আমি কিন্তু ক্লাসে কিন্তু প্রতিদিনই বলে দিচ্ছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফ্লেক্সিবল বা যে স্ট্যান্ডার্ড কস্টিং, এখান থেকে এই অঙ্ক করবা সেই করবা, এগুলো কিন্তু প্রতিদিন বলি। কিন্তু তারা আপডেট জানে না, কারণ শেয়ার মেনশন করে না। শেয়ার মেনশন কি করলে আমি যে পরীক্ষার আগের রাত পর্যন্ত আপনাদের বিভিন্ন টিপস দিয়ে যাব, সেই টিপস গুলো পেয়ে যাবেন। আর ভর্তির ক্ষেত্রে তো ডিসকাউন্ট আছেই, একেবারে 50%-এর কাছাকাছি এখন ডিসকাউন্ট পাওয়া যায় ভর্তির ক্ষেত্রে থার্ড ইয়ারের পরীক্ষার্থীদের জন্য। আচ্ছা, প্রথমে খাতার উপরে এই জায়গায় বড় হাতের নাম লিখতে হবে। যেমন ধরেন আপনার নাম, আমার নামে এই কথা বলি, এমডি অলিউর রহমান। এভাবে লিখলে হবে না, লিখতে হবে এমডি অলিউর রহমান। ওইভাবে লিখলে ভুল। আচ্ছা, তারপরে আমি সব টিপস সংক্ষেপে বলে দিব তাড়াতাড়ি, যেহেতু আপনাদের হাতে সময় কম, আমি সময় নষ্ট করবো না। তারা বলেছে অবশ্যই কালো কালি বল পেন ইউজ করতে হবে, নীল কালি দিয়ে এগুলো করা যাবে না। এরপর পরীক্ষার কোড। পরীক্ষার কোড এটা কি আপনার এডমিট কার্ডে দেওয়া আছে। ধরেন একটা এডমিট ডেমো দেখাচ্ছি, এখানে পরীক্ষার এক্সাম কোড, এই দেখেন পরীক্ষার কোড দেওয়া আছে, আপনারটা কিন্তু আলাদা, এটা না। হ্যাঁ, এরপর রোল নাম্বার তো এডমিটে দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার এডমিটে দেওয়া আছে। কোর্স পত্রের কোড প্রশ্ন পাওয়ার পর লিখবেন। কেন? আপনারা যে নবাবজাদা স্টুডেন্ট, মন খারাপ করবেন না। এনিও পরীক্ষার আগের দিনও জানেন না কোন পরীক্ষা কালকে। এমন ছাত্র বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ আছে, চাকরি ব্যবসা বাণিজ্য করে, বন্ধুরটা দেখা লেখে নিজে আপনার। আমাকে জানেন, আমাকে প্রতিদিন এরকম 20, 25, 50টা মেসেজ আসে, স্যার রুটিনটা দিয়েন তো। স্যারের মনে হয় খায় দেয় কাজ নাই যে তার জন্য রুটিন নিয়ে বসে আছি, আমি তাকে রুটিন দিব মেসেঞ্জারে। তা কোন কোন পরীক্ষাটা, এই পত্রের কোডটা আপনার এডমিটও আছে, এডমিট দেখে লিখবেন না, লিখবেন কোন জায়গা থেকে, প্রশ্নটা পাওয়ার পরে এই কোড নাম্বারটা লিখবেন। তাহলে ভুল হবে না। আরো একটা কাজ করবেন, এই যে খাতার কোড নাম্বারটা দেওয়া আছে, এটা যদি এডমিট যখন আপনাকে একটা সিগনেচার শিট দিবে, ওখানে কিন্তু লিখে দিতে হবে। যদি না লিখেন তাহলে আপনি অনুপস্থিত বা সমস্যা হবে। হ্যাঁ, বা নাম্বার না আসলে রি এক্সামিন বা কোনো প্রবলেম হলে ওই এটা দিয়ে খুঁজে বের করা সম্ভব। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিটে এই নাম্বার ঠিকভাবে উঠাবেন। এখানে আপনার যে, আপনি লিখবেন না, ওইখানে আপনার স্যার যে থাকবে উনি লিখবে। আরেকটা কথা, এখানে যদি কোনো ভুল হয় এগুলাতে, তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নাই, স্যারের জানাবেন, স্যার এটা ব্যবস্থা নিবে। আর যদি ভয় পায় যদি আপনি ভুল টুল দিয়ে আসেন, তাহলে আপনার ফেলও আসতে পারে। এরপর আমরা যাচ্ছি এই জায়গায় কিছুই করতে হবে না, এগুলো আপনারা জানেন। এই জায়গায় কিছুই করতে হবে না, আপনারা শেয়ার মেনশন করতে করতে এইগুলা বেসিক গুলা বলতেছি, এরপরে ইম্পর্টেন্ট কথাবার্তা হবে। এরপরে আমরা আলোচনা করব খাতায় কিভাবে লিখবো, মান বন্টন, সময় বন্টন, এবং থিওরি লিখলে কিভাবে নাম্বার পাওয়া যায়। এরপর কাভার পেজে এই কথাগুলা লেখা আছে, এইগুলা সবগুলা ফিল আপ করতে হবে। যেমন আপনার আপনার বিবিএ পরীক্ষা দিতেছেন, কত সালের সাল লেখা আছে প্রশ্নের উপর,
প্রশ্ন পাইলে এখানে দেখা যাবে। হ্যাঁ, বিষয় হলো ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং। বিষয় শিরোনাম ধরেন আপনার পরীক্ষা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং লিখবেন। তারপরে হলো বিষয়ের কোড নাম্বার প্রশ্নে দেওয়া আছে। তারপর হলো পরীক্ষার তারিখ, তো আপনি জানেন, এই জায়গাতে লিখবেন। আপনি চাইলে এখানে স্কেল করে নিতে পারেন, হ্যাঁ, মার্জিন করে নিতে পারেন। লোডশিট, লোডশিটের এই কথাগুলো লিখলেও ভালো, না লিখলেও ভুল হবে না। হ্যাঁ, যদি না লিখেন তাহলে আপনার নাম্বার যে কেটে দিবে এরকম না। আমার মনে হয় যে সময়ের অভাবে না লিখলেও চলে। আর এই যে ইম্পর্টেন্ট একটা কথা, এই যে এখানে যে স্বাক্ষরটা আছে আপনার স্যারের, এই স্বাক্ষরটা যদি না থাকে, তারিখটা যদি না থাকে, তাহলে কিন্তু এই পেজটা বাতিল হবে। আপনি দেখে নেবেন যে স্যার সাইন করছে কিনা, পরীক্ষা যে পরীক্ষক যে আছে। আর এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা এই জায়গায় খাতার পেছনে, এই যে পেছনে যে নাম্বারগুলো এখানে লিখবেন। কেউ যদি এখানে না নাম্বার লেখে তাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, এখানে লিখতে হবে আপনাকে নাম্বারগুলো। এগুলো কমন মিস্টেক গুলো আমি বলে দিচ্ছি। আচ্ছা, আর এখানে অনেকগুলা ইতিহাস লেখা আছে। এই যে ইতিহাস, এই ইতিহাস তো কোনোদিন পড়েন নাই এখানে কি? আচ্ছা বলেন তো, এখানে যে যারা উপস্থিত আছেন, জুমে আছেন 177 জন, আর এই লাইভে কতজন আছেন দেখতেছি। কেউ কি কোনদিন পরীক্ষা হলে গিয়ে এই কালো অক্ষরে যে কি লিখছে ঘোড়ার ডিম, এগুলা কি পড়ছিলেন কিনা? যদি পড়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর না পড়ে থাকলে নো লিখবেন, এন লিখবেন। দেখি দেখি কেউ আছে কিনা যে এই সবটি কথা পড়ছিল কিনা। আমিও মনে হয় পড়ি নাই কখনো। হ্যাঁ, এখন আমি আপনাকে পড়ার সুযোগ দিলাম। ভিডিওটা পজ করে আপনারা পড়বেন। হ্যাঁ, উত্তরটা জানতে দেখি কেউ দেখি দেখি আছে নাকি এরকম কোন স্টুডেন্ট পড়ছে কিনা এই পর্যন্ত, যে পিছনে যে কি লিখছে স্যাররা। কারণ জানি তো আপনারা, আপনার মন খারাপ করেন না। আপনারা তো জানি পরীক্ষায় 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট আগে এগুলো পড়ার টাইম থাকে না, দেখা যায় ফিল আপ করতে করতে টাইম শেষ। আচ্ছা, এই খাতা গেল, এডমিট কার্ডে সব তথ্য দেওয়া আছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের ভুল হইতে পারে, আপনারা এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড দুইটাই নিয়ে যাবেন। কারণটা আমি বলে দিই। এখন নতুন একটা সিস্টেম বের হয়েছে। এই যে চিহ্নটা দেখতেছেন না উপরে কোনায়, এই চিহ্নটা, আর খাতায় এই যে একটা চিহ্ন আছে না, এই যে চিহ্নটা, এটার মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেয়। যার ফলে এডমিট কার্ড যদি না নিয়ে যান, আপনার স্যার যদি পরিচিত থাকে, আপনাকে কোনো হেল্প করতে পারবে না। এই জন্য এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এইগুলো মনে করে নিয়ে দেন, ভুল করেন না। সবাই না না লেখছে, কেউই নেয় না, দেখে না এগুলা। ঠিক আছে, এটা আমিও জানি। আচ্ছা, এখন আমরা ইম্পর্টেন্ট দ্বিতীয় টপিকসে যাই। হ্যাঁ, যে এই ভুলটা কখনোই করবেন না। আপনাদের যেটা করতে হবে সেটা হলো সময়। আমি একটু সংক্ষেপে, এগুলো জানেন, তারপর সংক্ষেপে বলে দিচ্ছি। ফার্স্টে মানবন্টনটা বলে দিই। এ পার্টের 10টা প্রশ্ন 10 নম্বরে থাকবে। আপনাদের পার্সোনাল কোন কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন, আমি কমেন্ট গুলো পড়বো। বি পার্টের 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন দিতে হবে, 4 করে থাকবে, 20। সি পার্টের 8টা প্রশ্ন থেকে 5টা দিতে হবে, 5 করে থাকবে, 10 করে থাকবে, 50। এই হলো 80। ইন কোর্সে 20, টোটাল 100 নম্বরের পরীক্ষা হয়। এখন এই 1 নম্বরের প্রশ্নের জন্য 3 মিনিট সময় পাবেন। এই যে একটা প্রশ্নের জন্য আপনি 12 মিনিট সময় পাবেন বি পার্টের। একটা প্রশ্নের এ পার্টের জন্য 3 মিনিট, এর জন্য 3, বি এর জন্য 12 মিনিট, সি এর জন্য 30 মিনিট সময় পাবেন। এই সময়টা ইউটিলাইজ যদি করতে পারেন পরীক্ষা হলে, তাহলে আপনি পরীক্ষায় সব আনসার করে আসতে পারবেন। এই টাইমটা কিন্তু আপনার মেনটেন করতে হবে। অনেকেই দেখা যায় লিখতে লিখতে 3 ঘন্টায় মাত্র 40 নাম্বার আনসার করছে, বড় বড় করে লিখে বাকিগুলো আনসার করতে পারে না। এটা বিরাট বড় ভুল। এরকম যদি ভুল হয় তাহলে আপনার ভালো রেজাল্ট হবে না। আচ্ছা, এখন এই সময় এবং মান বন্টনটা আমি সংক্ষেপে বলে দিলাম। আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো করবেন। আরেকটা কমন মিস্টেক যে জন্য ফেল করে ছাত্ররা, সেটা বলেইতেছি। প্রশ্নের সিরিয়ালটা মেনটেন করা। ধরেন আপনাকে এ পার্ট, বি পার্ট,
সি পার্টের প্রশ্ন এইভাবে দেওয়া আছে না? পরীক্ষা হলে নিয়ম হলো ফার্স্টে এ পার্ট লিখেন, এ পার্টের ক, খ, গ, ঘ লিখবেন 1 নং প্রশ্নের উত্তর। ক পারেন, ক, খ, গ, ঘ এইভাবে আনসার করতে হবে, এটা নিয়ম। এখন ক পারেন লিখলেন, খ পারেন লিখেন, গ পারেন লিখেন, ঘ পারেন লিখেন। এটা পারেন না বা এটা পারেন, চ পারেন না, খালি রাখেন একটু জায়গা, 2-3 লাইনের না, খালি রাখেন। ছ লিখেন, যেগুলো এইভাবে সিরিয়ালি লিখলেন। অথবা যদি এটা এলোমেলো হয় এতে কোনো সমস্যা নেই। 1 নং প্রশ্নগুলো এখানে লিখলেন, এ পার্টটা শুরু করলেন। বি পার্ট, এরপরে এইগুলা লিখার পরে বি পার্ট শুরু করলেন। এখানে প্রশ্ন আছে 2 নং, 3, 4, 5, 6, 7, 8, 9 এই প্রশ্নগুলো থেকে আপনি 5 নাম্বার এটা পারেন, তাহলে 4 নাম্বারটা পারেন, 4 নাম্বার লিখলেন। এখন 4 নাম্বার উত্তর লিখলেন। আপনি এখন 8 নাম্বারটা খুব ভালো পারেন, 8 নাম্বার লিখলেন। আপনি 2 নাম্বার ভালো পারেন, 2 নাম্বার লিখলেন। আপনি 6 নাম্বার পারেন, 6 নাম্বার লিখলেন। 9 নাম্বার পারেন, 9 নাম্বার লিখলেন। এরপর সি পার্টের আনসার শুরু করলেন। এটা ইম্পর্টেন্ট, আমি এখানে কিন্তু অনেকের কনফিউশন আছে, আমি এটা বলে দিব। এখানে সি পার্টের প্রশ্ন হয় 10 থেকে শুরু হয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এরকম থাকে। হ্যাঁ, এখান থেকে আপনি সবচেয়ে ভালো পারেন, যেটা সবচেয়ে ভালো যেটা এটা আগে দিতে হবে। 17 নাম্বারটা আপনার কমন পড়ছে, অঙ্কটা 17 আগে লিখলেন। এরপর 12 নাম্বারটা কমন পড়ছে, 12 লিখলেন। 14 নাম্বারটা কমন পড়ছে, 14 লিখলেন। 10 নাম্বার কমন পড়ছে, 10 লিখলেন। 13 নাম্বার কমন পড়ছে, 13 নাম্বার লিখলেন। বা 15 নাম্বার পড়ছে পড়ছে লিখলেন। এইটা কিন্তু এলোমেলো হয়েছে, 17 বা 12, 14 আসছে, এরকম এরকম এলোমেলো হয়েছে, এতে সমস্যা নাই। ওকে, ওকে, ওকে। কিন্তু কোনটা সমস্যা হবে আমি বলে দিচ্ছি। ফার্স্টে এ পার্ট লিখলেন, এ পার্টের কিছু লিখলেন, পরে বি পার্ট লিখলেন, কিছু লিখলেন, সি পার্ট লিখলেন, কিছু লিখলেন। আবার এ পার্টের কিছু অঙ্ক দিলেন, আবার বি পার্টের দিলেন। এলোমেলো করলে নাম্বার পাবেন না। যখন যেটা লিখবেন সেটাই লিখতে হবে। সি শুরু করলে সি সবগুলো একসাথে থাকতে হবে, এস সবগুলো একসঙ্গে থাকতে হবে, বি সবগুলো একসঙ্গে থাকতে হবে। সি পার্টের ভিতরে বি পার্টের প্রশ্নের আনসার দেওয়া যাবে না, তাহলে নাম্বার কেটে দেবে, ওইটা দেখবে না। এই ভুলটা করেন, করলেই নাম্বারটা চলে যায়, এই জন্য ফেল করছেন, ভালো পরীক্ষা দেওয়ার পরে ফেল করেন, এরকম আছে অনেকেই, নিয়ম জানেন না। আপনি সি পার্টের লিখতেছেন, এলোমেলো করে লেখেন, 17 নাম্বার আগে লেখেন, সমস্যা নাই। বি পার্টের গুলো এলোমেলো লেখেন, সমস্যা নাই। কিন্তু সি পার্ট, আপনি এক কাজ করলেন, 17 নং প্রশ্নের উত্তর দিলেন, দেওয়ার পরে আবার দিলেন 5 নং প্রশ্নের উত্তর, হবে না। আপনি বিভাগ লিখে নেবেন উত্তর দেওয়ার আগে। এখন অনেকের প্রশ্ন, স্যার আমার তো সি পার্টের ডি আগে প্রশ্ন আর কি ভালো পারি, বি আর এ তো পারি না। ওকে, লিখবেন সি পার্ট, সবার ফার্স্টে সি পার্ট শুরু করলেন। সি পার্টের 5টা অঙ্ক দিলেন, 15, 16, 17, 11, 10। বি পার্ট ভালো পারেন, দিলেন 4, 9, 7, 2। আর পারেন না, একটা জায়গা পেজ খালি রাখেন, একটা পেজ খালি রাখেন, পার্ট এ লিখে ফেললেন, লিখে ফেলেন। এটা যে বাকি আছে বানায় বোনায় লিখে দেন শেষে, কিন্তু খালি রেখে দিবেন। এটার পরে আর আনসার করার সুযোগ নাই। একটু কষ্ট করে বলেন তো আপনারা বুঝছেন কিনা, এই জিনিসটাকে আমি বুঝাইতে পারছি কিনা। যদি বুঝতে পারেন সব ওকে লেখেন, কারণ আমার এটা উদ্দেশ্য আপনাদের এই জিনিসটা বোঝানোর। কাইন্ডলি একটু ওকে লিখে দেন। আপনার পার্ট বাই পার্ট লিখতে হবে, পার্টের বাইরে লিখতে গেলে নাম্বার কাটা যাবে। এই ভুলটা সবাই করেন, এই ভুলটা করলে কিন্তু নাম্বার কেটে যাবে। হ্যাঁ, আপনারা যদি বুঝেন কষ্ট করে একটু ওকে লেখেন, তাহলে আমি এটা নিয়ে আর আলোচনা করে আর না করে আরো কিছু কমন মিস্টেক আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সঙ্গে। হ্যাঁ, আপনাদের, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করলাম, সময় নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, সবই আলোচনা হয়ে গেল। এখন থিওরি নিয়ে কিছু আলোচনা করার আগে 5 নম্বর নিয়ে আলোচনা করি। সবার একই প্রশ্ন,
কত নাম্বারে পাস? 100-তে 40 পেতে হবে, এটা পাস, সবাই জানি, এটা আমরা সবাই একমত। এখন বলে কি, 100 নম্বর তো ভাগে ভাগে আছে স্যার, 80 আর হলো এখানে 20, কোনটাতে কত পেতে হবে? আমি বলি 32, কমপক্ষে এখানে 32, কমপক্ষে এখানে 8 পেতে হবে আমি বলি। এখন জাতীয় ইউনিভার্সিটি বলে 32+8, 40 পাইলেই পাস। বা জাতীয় ইউনিভার্সিটি বলতেছে এখানে 20 পাও, এখানে 20 পাও, পাস। কিন্তু বাস্তবে এটা হয় না, বাস্তবে এটা হয় না। এটার প্রমাণ একটা বলি। আপনারা বলবেন জাতীয় ইউনিভার্সিটি নিয়ম, ইমপ্রুভের সাবজেক্টে B+ বেশি পাবে না একজন ছাত্র। আমার হাজার হাজার লাখ লাখ ছাত্র আছে যারা স্ট্যাটিস্টিক্স ইমপ্রুভ পরীক্ষায় A+ পাইছে, এমনকি এখানে উপস্থিত নাই, কিন্তু এটা রুল, কিন্তু এটা কিন্তু পাইছে A+, অনেক অনেক A+ আছে, বি A গ্রেড আছে। কিন্তু নিয়ম কি, ইমপ্রুভের সাবজেক্টে এটা কাগজ কলমে আছে, বাস্তবতা নেই। আরো একটা বাস্তবতা বলি, আপনাদের বলে রেজিস্ট্রেশনের মেয়াদ 6 বছর, রেজিস্ট্রেশনের মেয়াদ 6 বছর। আমি এমন ছাত্র চিনি 8 বছর 9 বছর যাবত পরীক্ষা দিতেছে, এখন পাশ করতে পারেনি। জাতীয় ইউনিভার্সিটি অনেক কিছু বলে আর কিন্তু এত কড়াকড়ি করে না। এখন এই যে 20-20 40 পাইলে যে পাস, এই তথ্যটা একটু ভুল আছে। ভুল কিভাবে আছে বলি। 1 নাম্বার হলো, যদি এই সিস্টেমের হইতো একজন ছাত্র ফেল করতো না। 80 নাম্বারের পরীক্ষা যদি আন্তাজি মান্তাজি লিখেন তাও তো আপনি 20-25 পাবেন। আর স্যারে যদি 15 দেয়, 40 হলে তো এমনি পাস হয়ে যায়। তাহলে 100 জনের মাঝে 100 জনই পাস করার কথা, যারা উপস্থিত নাই বা খাতার মধ্যে কিছু লেখে নাই তারা ফেল করবে। তাহলে ভালো লেখেও ফেল করতো না কেউ। এখন আরো একটা লজিক আছে। আপনি যে ভাবতেছেন আপনি একজন দুর্বল স্টুডেন্ট, ভাবতেছেন লিখবেন, লিখবেন, লিখে হলো 20, ইন কোর্সে 20 পাবো, 40-এ পাস। আমি স্যার আপনার কথা মানি না, এটা মানি না, এটাই সঠিক। আপনি যেই ছাত্র চায় ইন কোর্সের 20 আর লেখা পাবে 20, 20 পায় 40-এ পাস করতে চায়, যে ছাত্র রিটেনে 20 নাম্বার পাইতে চায় আর ইন কোর্সে 20 পায় 40 পাইতে চায়, যে ছাত্র, আপনার কি কয়জনের মত আছে যে ওই লোক ইন কোর্সে 20-এ 20 পাবে? কোন স্যারে যে, যে ছাত্র লেখা 80-তে 20 নাম্বার বা 25 নাম্বার পায়, ওই ছাত্র রে কলেজের কোন স্যার আছে 20-এ 20 দিবে ইন কোর্সে? আপনি বলেন। আপনি জীবনে, যে ছাত্র কলেজে যায় না জীবনে, ইন কোর্স দেয় না, প্রাইভেট পড়ে না, বই পড়ে না, কিচ্ছু পড়ে না, ওই ছাত্র লেখা 20 নাম্বার উঠাইতে চায় আর কি, এরকম ছাত্র, ওই ছাত্র আশা করে হেড তারে তার কলেজের স্যার 20-এ 20 দিবে। আর আর কি মামার বাড়ি আবদার কথা আছে না, এরকম। সো আপনি যত লজিকেই যান, এখান থেকে 20-এ 20 পাওয়া তো সম্ভব না যদি আপনি ভালো ছাত্র না হন। আর আপনি যদি ভালো ছাত্র হন 20-এ 20 পান, তাই আপনার কি রিটেনে 80-র মাঝে 20 নিয়ে বসে থাকবেন? রিটেনের মধ্যে 80-র মাঝে তো 40 নিয়ে বসে থাকবেন? আপনার ভালো ছাত্রের জন্য তো এই বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেনই নাই, এত এমনি 60 পাবে, 80 পাবে, 70 পাবে। তো দুর্বল যারা ছাত্র, যারা বলে ইন কোর্স আর রিটেন মিলে 40, তাদের পক্ষে আমি বলবো, তাদের বলবো আগে ভাই 32 নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করেন, বিবিএ সার্টিফিকেট নিতে হইলে 80-তে 32 পান, পরে অন্য কথা বলেন। ঠিক আছে, আমাদের থিওরি লেখা নিয়ে একটু আলোচনা করে নিই। থিওরি যে লিখবেন, যারা ভালো A+ পাইতে চান, ভালো রেজাল্ট করতে চান, নীল কালি এবং কালো কালির মিশ্রণ করতে পারেন। পয়েন্ট গুলো আছে না, যেমন সংজ্ঞাটার সংজ্ঞা, সংজ্ঞা যে লিখলেন, হ্যাঁ, এই জায়গাটা আপনি নীল কালি দিয়ে লিখতে পারেন, পয়েন্টটাও লিখতে পারেন, একটা দাগও দিতে পারেন। পয়েন্ট গুলো যদি লিখলেন, যেমন ধরেন আয় বৃদ্ধি, একটা পয়েন্ট নীল কালি দিয়ে লিখতে পারেন, নিচে একটা দাগ যে দিবেন এটা নীল কালি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আবার এইখানে 1 2 3 দিবেন না, যারা ফাঁকিবাজি বুদ্ধি দিয়ে শিখাই দিই, অনেকেই পয়েন্ট গুলা লিখে এক, গুরুত্ব লিখতে বসে, ধরেন হিসাব বিজ্ঞানের গুরুত্ব, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানের গুরুত্ব, যেটা লিখতে বসে 1 2 3 4 5,
পয়েন্ট এইভাবে নাম্বার দেন, অনেকে আছে এখানে দেন না আপনারা, দেন তো নাম্বার যে দেন, আমরা যখন খাতা দেখি তখন দেখা যায় আপনার এই আপনি খাতা দেখেন না, আপনি যখন লিখতেছেন একটা মিলাইতে চান, 5-এ মিলাইতে চান বা 8-এ মিলাইতে চান বা 10-এ মিলাইতে চান, 10টা পয়েন্ট দিলাম সুন্দর হইলো, কিন্তু আপনি তো 8 নাম্বারে যায় ভুলে গেছেন, এরপর 2টা মনে নাই, মুখস্থ করে আসছিলেন, 9-10 এটা মনে নাই, এমনকি 8-এ রেখে আসলেন বা 7 পর্যন্ত মনে আছে, এগুলা মনে নাই, এটা আর এটা মনে নাই, এইগুলা লিখছেন এটাও লিখছেন কিন্তু এইগুলা মনে নাই। এখন 7 পর্যন্ত লিখলে আপনার মনটাও চাইতেছে না যে 7 তো একটা কোনো নাম্বার হইলো না, সিস্টেমটা তো সুন্দর হইলো না, আমি তো যদি 8 বেশি লিখতে পারতাম তাহলে না আমার ভালো লাগতো। আর স্যারও যদি দেখবে 7টা না, 7টা পয়েন্টে হয়তো 7 নাম্বার দিবে আমাকে বা 5 নাম্বার দিবে না বা কম দিবে। আচ্ছা এখন যদি আপনি, আপনি স্যার 7টা পয়েন্টই লিখছেন, এইভাবে লিখছেন, বিভিন্ন চিহ্ন দিয়ে লেখা যায় না, এভাবে এভাবে বিভিন্ন চিহ্ন দিয়ে লিখছেন নাকি, 7টা পয়েন্ট লিখছেন এবং বক্স বক্স করে, স্যারের কি এত টাইম আছে পয়েন্ট গুনবো 1 2 3 4 কয়টা পয়েন্ট লিখছে? ফাঁকিবাজি একটা বুদ্ধি আছে, নাম্বারিং না করে অন্য কোনো একটা চিহ্ন এরকম বক্স টক্স বিভিন্ন চিহ্ন দিয়ে একটু আপনি ফাঁকিবাজি করতে পারেন, যে পয়েন্টের সংখ্যাটা লিখলে না, না লিখলে স্যারেরও একটা মাথায় থাকলো না যে এই ছাত্র কয়টা পয়েন্ট লিখছে, এটা একটা কৌশল আছে। আর একটা কৌশল, যেসব প্রশ্নে চিত্র আছে ওইগুলা ইউজ করেন, বলবেন কি যে স্যার আমি তো এরকম চিত্রওয়ালা একটাও পাই না, পান না, আমি শিখাইতেছি, একটা প্রকারভেদ চাইলো, প্রকারভেদ চাইলো, আপনি প্রকারভেদটা এইভাবে লিখলেন, প্রকার লিখে এরকম করে বই এরকম নাই ছক আপনি বানাই দিলেন, এটা 3 প্রকার, এমন 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 এমন, এটার ওইটা গেছে এভাবে যায়, এখানে 2টা এখানে 3টা এখানে 4টা, বক্স করে ফেললেন। এই বক্স দেওয়ার পরে এই কথাগুলা এক লাইনে বইলা শেষ করলেন। এই এই জিনিসটা দেখলে আপনি তো বলবেন 10-এর মাঝে এই লোককে বেশি দেয়, এর আমি 7 দিলাম ধরে নেন। আর এই বক্সটা নাই, সে যে ঢালাও একজন লিখে গেছে এটা অত প্রকার এই সেই সেই, আপনি বলেন কত দিবেন? আপনি 10-এ দিবেন, হইলো তাকে 5, ওর চেয়ে ওরে অবশ্যই ভালো দিবেন। আপনাকে কিন্তু এই 10 নম্বরের প্রশ্নের জন্য সময় দিছে 30.5 মিনিট, হ্যাঁ 30 মিনিট সময় দিচ্ছে, 30 মিনিট এরকম বক্স টক্স করে A+ পেতে চান তাহলে ভালো ভালোভাবে তো লিখতে হবে, ঠিক না? আচ্ছা আরো, এখন বললেন স্যার প্রকারভেদ তো পরীক্ষা আসে না, তাহলে আমি কেমনে এগুলো লিখবো? তখন দেখেন, ধরেন একটা বৈশিষ্ট্য আসলো, বৈশিষ্ট্য বা গুরুত্ব, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা দেখবেন অনেক সময় অনেক প্রশ্নে বৈশিষ্ট্য এরকম আছে যে গুণগত বৈশিষ্ট্য, এই গত বৈশিষ্ট্য সেই গত বৈশিষ্ট্য, হ্যাঁ এরকম আছে, তখন আপনি একটা বক্স করেন, বক্স করে বৈশিষ্ট্য লিখে এইভাবে করে দিয়ে এখানে এখানে এগুলা লিখে দেন, বা শ্রেণী করতেই পারলেন না, আপনি বলবেন সুবিধা, করতে পারলেন না, সুবিধাগুলো এই যে এখানে পয়েন্ট দিলেন, 20টা পয়েন্ট দিলেন, 15টা পয়েন্ট দিলেন, এখান থেকে পয়েন্ট গুলো থেকে 15-20টা থেকে আপনি এখানে ব্যাখ্যা করেন 5টা বা 7টা, 5টা বা 7টা ব্যাখ্যা করলেন, সুবিধা গুরুত্ব সুবিধা বিভিন্ন কিছু আসতে পারে, ওইটা কি করলেন, ছক আপনি বিভিন্নভাবে ছক আঁকতে পারবেন, আপনি ভালো রেজাল্ট করতে হলে এই গুলা করতে পারেন। আর আরো কিছু ফাঁকিবাজি বুদ্ধি বলে দিই, ভালো রেজাল্টের কথা বলতেছি, যারা পাস করতে চান ওদের জন্য টিপস দিব, পাশের জন্য যারা 3 দিনে পাস করবেন ওইটা টিপস দিতেছি একটু পরে, ভালো রেজাল্ট গুলো আগে দিয়ে নেই। এখন সংজ্ঞা লিখবেন যে রাইটারের সংজ্ঞা যদি আপনি দিতে পারেন খুব ভালো। এখন রাইটারের সংজ্ঞা তো এত তো রাইটারের নাম থাকে না, আপনি এক কাজ করেন 5-7টা রাইটারের, এটা কিন্তু ফাঁকিবাজি বুদ্ধি, এরকম ধরেন আপনি যে সাবজেক্টে পড়তেছেন এটার এই বইয়ে দেখবেন, ওই বইয়ের 6-7 জন রাইটারের নাম শিখবেন, একটা বই যেমন ধরেন আপনি আহ, ব্যবসায়িক আইন নিরীক্ষা, দেখবেন কয়েকজন রাইটারই আছে, নাম শিখে ফেলেন, নাম শিখে যদি মনে না থাকে সংজ্ঞাটার কার জানি আসিল, এই যে কোনো একজনের ইউজ করে ফেলেন। আমাদের যারা খাতা দেখবে তারাও সব সময় যে একেবারে খুঁটিনাটি একেবারে সূক্ষ্মভাবে মিলাবে যে এই রাইটারের এই সংজ্ঞা, এনে তো এই উম, একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, এখানে কমা ছিল, এখানে একটা অক্ষর ছিল, এইভাবে এত কঠিন করে খাতা সাধারণত দেখা হয় না। হ্যাঁ, বাস্তবতাটা বলতেছি, আপনারা এটা নেগেটিভ ভাবে নিয়েন না, এটা বাস্তবতা বলতেছি, বাস্তবতা অনেক কঠিন। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের তফাৎ লেখার ক্ষেত্রে পার্থক্য আসে পরীক্ষায়,
অবশ্যই বিষয় লিখতে হবে, ভালো নাম্বার পাইতে হলে বিষয় লিখে এনে এক্স এনে ওয়াই লিখবেন। আচ্ছা, অনেকে বলে কত পৃষ্ঠা লিখবো, কত পৃষ্ঠা লিখলে বেশি নাম্বার। আপনি যদি সাজাতে পারেন, আপনি যদি সাজাতে পারেন, তো পৃষ্ঠা লাগবে না। ওই যে যেরকম শখ বললাম, শখ বা টেকনিক ইউজ করেন, কম লিখলেও নাম্বার পাওয়া যাবে। আধা ঘন্টা 10-12 পৃষ্ঠা লিখলেন আর একজন সুন্দর করে উপস্থাপন করলো, তার নাম্বারটাই বেশি আসবে পরীক্ষায়। আচ্ছা, আপনাদের শর্টকাট, শর্টকাট হয়ে যাচ্ছেন না, পাশ করতে চান 3 দিনে, কিছুই পড়েন না, চাকরি করেন, ব্যবসা করেন, সংসার আছে, বাচ্চা আছে, আর আমি তো কিছুই পারি না, মাথায় ঢুকেই নাই চোখ সংজ্ঞা টঙ্গা বা এত পয়েন্ট পারি না, তার জন্য কিভাবে পাশ করবেন এটাও শিখিয়ে দিই। ধরেন একটা সাবজেক্ট, সবার ফার্স্টে ধরেন পরীক্ষা আছে, ধরেন একটা সাবজেক্টের নাম বললেন আপনি, বলেন তো কি পরীক্ষা আছে। ফার্স্টের একটা পরীক্ষা, হিন্দি সাবজেক্টের নাম বলেন একটা। আচ্ছা, ব্যবসায়িক আইন টাইন যেটা আছে, বইতে দেখবেন, হ্যাঁ, নিরীক্ষা, নিরীক্ষা বই, নিরীক্ষা তো আমি পড়াই না। নিরীক্ষা বইটাতে, বা অপারেশন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইংরেজি, তো এটা তো বাংলা একটা পরীক্ষা। নিরীক্ষা বা যে কোনো একটা কার্য ব্যবস্থাপনা, কার্য ব্যবস্থাপনা, এই বইটাতে যাবেন। যাওয়ার পরে ওইখানে তো একটা সাজেশন আমি দিয়ে দিছি না, প্রতিটা বইয়ের কিন্তু সাজেশন দেওয়া আছে আপনাদের, সাজেশন দিয়ে দিছি না, দেখাই দিই, সাজেশন দিছি, থিওরি সাজেশন, এইটি তো এইখানেই ছিল, এই থিওরি সাজেশন, এই এখানে তো সাবজেক্টের নাম ছিল থিওরি সাজেশন, এখানে আছে না, কোম্পানি ল। এগুলো তো পড়তে গেলেন না, এগুলো পড়লাম, পড়ার পর মাথায় তো কিছু ঢুকতেছেন থাকে না, মাথায় সব বাইরে বেরিয়ে যায়। হ্যাঁ, বৈশিষ্ট্য, গুরুত্ব, অসুবিধা, সুবিধা, অনেক কিছু আছে, বুঝি না, মাথায় থাকতেছে না। তখন কিছু পড়ার পরে নিরীক্ষাতে দেখবেন কি, এরকম 20-25টা পয়েন্ট আছে যেগুলো প্রতিটা প্রশ্নের মাঝে লাগতেছে, প্রতিটা প্রশ্নে এরকম লাগতেছে। হ্যাঁ, এরকম আপনি সম্পূর্ণ বই থেকে 20-30টা পয়েন্ট মুখস্থ করবেন। এই বইয়েরও দেখবেন অনেক কমন পয়েন্ট আছে, ধরেন কার্য ব্যবস্থা মানে মূল্যায়ন আছে। হ্যাঁ, তারপরে আপনার হলো এই কি বলে, সুষ্ঠু পরিকল্পনা, বিভিন্ন ধরনের পয়েন্ট আছে। এরকম খাতার মাঝে 20 থেকে 30টা পয়েন্ট লিখবেন। এখন পরীক্ষা যদি মাথায় না থাকে, যদি মাথায়, ধরেন পরীক্ষা যে প্রশ্ন আসছে, সাজেশনের গুলা কমন পড়ছে কিছু, এখন প্রশ্ন সি পার্ট থেকে 4টা কমন পড়ছে, আপনি 5 নাম্বার প্রশ্নটা পারেন না, একটা প্রশ্ন 17 নাম্বার প্রশ্নটা পারেন না, আপনি যে 40-30টা পয়েন্ট শিখছেন না, সংখ্যাটা যদি জানা থাকে, ওই যে 3টা কমন পড়ে নাই, ধরেন 10 নাম্বারটা কমন পড়ে নাই, 17টা কমন পড়ে নাই, 13 কমন পড়ে নাই, আর 14 কমন পড়ে নাই, এই 4টা থেকে আপনার একটা দিতেই হবে। মানে এটার মধ্যে একটার মধ্যে সংজ্ঞা নাই, গুরুত্ব সুবিধা অসুবিধা আসছে। এই 30 পয়েন্টের মাঝে বিভিন্ন পয়েন্ট এলোমেলো ভাবে সাজিয়ে বানায় হইলো, আপনি 80-তে 80 যদি আনসার করতে পারেন, 100% শিওর থাকেন পাস করবেন। এটা একটা টেকনিক, যে অনেকগুলো পয়েন্ট শিখে গেলাম, প্রশ্ন যদি আপনার সেরকম কঠিন আসে, পারতেছি না, তখন ওই পয়েন্টগুলো ব্যবহার করে করে আপনি পরীক্ষা দিয়ে আসতে পারবেন। 80 নাম্বার আনসার করলে 32 নাম্বার ইনশাল্লাহ পাবেন। কারণ কি, পরীক্ষাতে এরকম থাকে, 5-5 ভঙ্গে ভেঙে থাকে না, কিছুই লেখছেন না, কিছুই হয়েছে না, জিরো তো দেন আসারে। যদি 1-2 করেও দেয়, তাহলে এ পার্টে তো 2015 সাল থেকে 2020 সাল যদি পড়েন, তাহলে কোশ্চেন কমন থাকে 7টা, এখানে 7 নাম্বার পাচ্ছেন। আর যে বন্ধু বান্ধব আশেপাশে থেকে যদি 1-2টা মিলাইতে পারেন, তাহলে আরো বেড়ে যাবে। বি পার্টের যে 5টাতে 2 করেও পান, তাও 8 নাম্বার। সি পার্টের 5টা প্রশ্ন 2 পারলেও কত, 10। সি পার্টের যে থিওরি থাকবে, ক খ থাকে প্রতিটার মাঝে, 5-5 করে থাকে, এক এক করে থাকলেও আপনার সি পার্টের থাকে 10টা, এনে 10, 27টা এখানে হয়ে যেতেছে। এখানে কি এক করে দিবে সবগুলাতে, 2 করে তো দিতে পারে, ঠিক না? আর প্রশ্ন কি একেবারে কমন পড়বে না এরকম না তো। এই জন্য টেকনিকটা কি, অনেক পয়েন্ট শিখে যাবেন, যদি প্রশ্ন কমন না পড়ে বানায় হলো এই পয়েন্ট দিয়ে আসবেন। আচ্ছা, আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু কষ্ট করে প্রশ্নগুলো বলতে পারেন, আমি
সেইগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাদের আমি কিছু কমন টিপস দিয়ে দিই, পরে আপনাদের প্রশ্ন নিচ্ছি। পরীক্ষা হলে যা যা নিয়ে যাবেন: এডমিট কার্ড নিবেন, রেজিস্ট্রেশন কার্ড মূলটা নিয়ে যাবেন। হ্যাঁ, কলম বেশি করে নিয়ে যাবেন, পেন্সিল, রাবার, স্কেল, ফাইল, হাত ঘড়ি। ঘড়ি নিয়ে যাবেন, ঘড়ি। ঘড়ি ছাড়া কাজ হবে না, কারণ টাইম দেখে দেখে লিখতে হবে। প্রশ্ন যদি আপনি সব আনসার না করতে পারেন তাহলে শেষ। খাবার, পানি। পানি যদি লাগে নিতে পারেন, না নিলেও চলবে। পানি নিলে আবার দেখা যায় অনেক সময় টয়লেট চাইতে হয় বেশি। আবার টয়লেটে গেলে ভালো, অনেক দুষ্ট পোলাপান আছে, টয়লেট থেকে সলভ করে নিয়ে আসে অনেক কিছু। হ্যাঁ, আর পরীক্ষা যেদিন শুরু হবে ওই দিন একটু আগে ভাগে যাবেন, যাতে সিট প্ল্যানটা বের করা যায়। কারণ কি আরেকটা সমস্যা হয়, আহ, কিছু কিছু কেন্দ্র আছে কয়েকদিন পর সিট চেঞ্জ করে, এই রুম থেকে এই রুমে পাঠায়। এই জন্য একটু আগে ভাগে যাবেন। হ্যাঁ, এমনি তো সময় পাওয়া যায় না। আচ্ছা, এই জিনিসগুলো আমি দিয়ে দিব। হ্যাঁ, খাতায় কালো এবং নীল কালি ব্যবহার করা যাবে। এর ক্ষেত্র বিশেষ পেন্সিল ছাড়া অন্য কোনো কালি ইউজ করা যাবে না। সবুজ, বেগুনি, লাল, গোলাপি ব্যবহার করা যাবে না। কারণ কি সবুজ কলম, লাল কলম এগুলা স্যাররা ব্যবহার করবে, আপনি না। হ্যাঁ, জেল পেন ব্যবহার না করাটাই বেটার, কারণ কি অনেক সময় জেল পেনের কালি মুছা যায়। হ্যাঁ, পেন্সিল পেন্সিল অনেকে আবার ইয়েটা অঙ্কগুলো, অ্যাকাউন্টিং এর অঙ্ক পেন্সিল দিয়ে করেন। নো, আপনি চাইলে মার্জিন গুলো পেন্সিল দিয়ে করতে পারেন, দাগ গুলো পেন্সিল দিয়ে, ভালো 4B কালারের পেন্সিল দিয়ে করতে পারেন, কিন্তু অঙ্ক পেন্সিল দিয়ে করবেন না। থিওরিতে পেন্সিল দিয়ে লেখার কোনো সুযোগ নাই। গ্রাফ পেপার থিওরি দিয়ে করতে পারবেন। হ্যাঁ, গ্রাফ পেপার পেন্সিল দিয়ে করবেন। গ্রাফ 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 বা চিত্র যদি থাকে কোনো, সেটা পেন্সিল দিয়ে করবেন। আচ্ছা, খাতার রেজিস্ট্রেশন নাম্বারের তথ্য আপনি সঠিকভাবে পূর্ণ করবেন। যদি আপনার ইয়ে করবেন, এখানে লেখা আছে স্কেল করার কথা বলতেছে, আবার এই যে স্কেলের ক্ষেত্রে একটু পরামর্শ দিয়ে দিই। স্কেল এইভাবেই করবেন। হ্যাঁ, এই এসএসসি লেভেলের মতো এরকম করার প্রয়োজন নেই, এত সময় নেই আপনার কাছে যে এটা বক্স টক্স করে আপনি স্কেল এই কোনাকুনি করে নেবেন। আর যদি টাইমের অভাব থাকে, কারণ লুজ শিট যখন নিছেন খাতা ভাঁজ করে ফেলবেন, আপনার ইয়ে করার দরকার নাই। আচ্ছা, আপনার আরো কিছু টিপস দিয়ে দিই খাতার ভিতরে। অঙ্ক আছে কতগুলা, ধরেন ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক। খাতাটা এরকম থাকে না, এটা এক পেজ 1, পেজ 2। ক্যাপিটাল বাজেটিং এর অঙ্ক বাক্সতে করেন, এদিকে আটেন, হয় না? তাহলে এইভাবে করবেন না, প্রয়োজনে এইভাবে করতে পারবেন। অঙ্কের জন্য স্কেল মার্জিন টানার দরকার নেই, বা কোনো অঙ্ক এইভাবে আর নাটলে এইভাবে করতে পারবেন, কিন্তু শর্ত হলো এই জায়গায় শুরু করবেন, এই পেজে না। এই পেজে শুরু করবেন, যাতে এই অঙ্কগুলা এই দিকে দিয়ে যায়, এই দিক দিয়ে হিসাব করে দিতে পারেন। যদি এখানে শুরু করেন ওই পেজে যাইতে আপনার ডিস্টার্ব হবে। বড় অঙ্ক এইভাবে করা সুযোগ আছে। এরপর আপনাদের অনেকে আছে প্রথমে আস্তে আস্তে লেখে পরে জুড়ে লেখে, এরকম সিস্টেম নাই। প্রথম থেকেই জুড়ে লিখতে হবে, আস্তে লেখার সুযোগ নাই। হ্যাঁ, 100% আনসার করে আসবেন, না পারলেও বানায় দিয়ে আসবেন। হ্যাঁ, আন্তাজি দরকার পড়লে লিখে দিয়ে আসবেন, তারপর কিছু না কিছু নাম্বার পাওয়ার সুযোগ আছে। ধারাবাহিকতা নিয়ে আলোচনা করছি আগেই, মার্জিনের বাইরে কিছু লেখা যাবে না। আরেকটা জিনিস সমস্যা আছে, সেটা হলো আপনারা অনেক সময় নাম্বার লেখেন না, তাড়াহুড়া করে কয় নং প্রশ্ন, যে এনে তো আপনি ঘ গ বিভাগ, বিভাগ গত একবার লিখছেন, এটা একবার লিখলে হবে। কারণ আপনার 15 নং প্রশ্নের উত্তর, তাড়াহুড়া করে এই 15 নংটা লিখছেন না, তাই নাম্বার আমি দিতে পারবো না আপনারে। আমার এত সময় নেই খুঁজছে এটা কোন নাম্বারের প্রশ্ন লিখছেন, এটা দিতে পারবো না, নাম্বার পাবেন না। তা আপনার এটা অবশ্যই জরুরি। আরো জরুরি কি, খাতা যখন শেষ করবেন রিভিশন, আপনি এখানে আপনার টাইম যে আছে, টাইম থেকে বাঁচাবেন 10-15 মিনিট বাঁচাবেন। কেন? খাতা আপনার ওই লুজ শিট নিতে যাইতে হবে, লুজ শিটের নাম্বার উঠাইতে হবে। হ্যাঁ, স্ট্যাপলার করতে হবে, ওয়াশরুমে যেতে হইতে পারে। হ্যাঁ, পরীক্ষার খাতা দেওয়ার আগে কমপক্ষে অন্য কিছু রিভিশন দেন অথবা না দেন, এই নাম্বার গুলো মিলাই দিয়ে দেখে আসবেন যে সবগুলো নাম্বার ঠিকভাবে দিয়ে আসছেন কিনা। কারণ নাম্বার ভুল হলে নাম্বার এই পাবেন না। আচ্ছা, আরেকটা টিপস দিয়ে দিই। যাদের সাজেশন দিতে পারি না, যেমন ধরেন মার্কেটিং আর ফিনান্স ডিপার্টমেন্ট, থিওরি সাজেশন নাই আমার কাছে। কেন নাই? কারণ এদের ছাত্র, অ্যাকাউন্টিং এর 2000 ছাত্র পড়ে, ম্যানেজমেন্টের 2000-4000 ছাত্র পড়ে। এখানে স্টুডেন্ট পড়ে 20 জন, এখানে পড়ে 30 জন।
বা 50 জন, এইগুলো ঠিক মতো আবার ক্লাস করে না। তো এদের জন্য সাজেশন বানাইলে তো আমার সময় নষ্ট। এখন তাদের জন্য টিপস কি? তাদের জন্য এনইউ, তাদের প্রশ্ন সহজ হয়, বিশেষ করে মার্কিন ডিমান্ড প্রশ্ন অনেক সহজ হয়। 2015 থেকে 2020 সালের এনইউ কোয়েশ্চেন গুলো ভালো করে পড়েন। এখান থেকেই আপনাদের প্রচুর রিপিট করে থিওরি প্রশ্ন। আচ্ছা। ও আচ্ছা, আরেকটা জিনিস, এই পৃষ্ঠা অবশ্যই ইয়ে করবেন, এই 12টা লাইন 13টা লাইন লিখবেন, বেশি খালি রাখবেন না। হ্যাঁ, স্যাররা পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দেয় না। কাটাকাটি করবেন না, এটা একটা জিনিস, অনেকে এই জিনিসটা করে। অঙ্কে ইয়েতে লেখছেন, হিবিজিবি হয়ে গেছে, এমন কেটে দিলেন, এটা করার দরকার নেই। বা একটা লাইন লিখছেন এইভাবে, এখন একটা ভুলে গেছে, এটা ঘ্যাস 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 করে একের কাইটা একেবারে বৃষ্টি বানায় ফেলছেন, এইভাবে না। ভুল হলে 1 লাইনে কেটে দেন। আর চেষ্টা করেন ভুলটাকে ঠিক করার, যেমন লাইনটাকে একটু গুছায় অন্যভাবে ঠিক করেন, যাতে কাটতে না হয়। এই লাইনটা তো স্যার নাও পড়তে পারে, আপনি যে এটা কাটে আরো বৃষ্টি করতেছেন, এই কাজটা করবেন না। আচ্ছা, আর টিকা লেখার সময় প্রথমে হালকা ভূমিকা থাকতে হবে, শেষে সমাপনী থাকবে, মাঝখানে ইয়ে রাখবেন। আচ্ছা, প্রশ্ন লেখার আরেকটা কথা বলে দিই। হ্যাঁ, যে কোনো প্রশ্ন যে লিখবেন, এ, বি এবং সি, ক, খ, খ এবং গ, ফার্স্টে কিছু একটা লিখবেন, লিখে নিচে বর্ণনা করা হলো, এটা হলো ভূমিকা। এরপরে এই জায়গায় প্রশ্নের সব কিছু লিখবেন, লিখবেন, লিখার পরে শেষে উপসংহার হিসেবে দিবেন, যে উপরে আলোচনা থেকে বুঝতে পারলাম এটার গুরুত্ব অপরিসীম, এটা ছাড়া চলবে না, এটা ছাড়া এই সেই যত ধরনের কিছু লেখার লিখবেন। এই 3টা ধাপে সব প্রশ্ন লিখতে হবে আপনাকে। এই 3টা থাকতে, ভূমিকাও থাকতে হবে, বর্ণনা থাকবে, উপসংহার থাকবে। আরো যদি লাগাইতে পারেন লেস, সমস্যা নাই, কিন্তু এই 3টা বিষয় থাকতে হবে আপনার। খ নং এর জন্য 2 থেকে 3 পৃষ্ঠা উত্তর হতে পারে। ক নং এর জন্য 1 লাইনে হইলেও চলবে, এক কথায় হইলেও চলবে। হ্যাঁ, যেমন একটা জিনিসের নাম জিজ্ঞেস করছে এক শব্দে, এক শব্দে একটা শব্দ লিখলো 1 নাম্বার। খ নম্বরের জন্য 2 থেকে 3 পৃষ্ঠা, এরকম 3 পৃষ্ঠা কারে বলতেছি আমি একটু বুঝাই দিই। এই যে এক, এই যে দুই, এটা লিখবেন, এটা লিখবেন, এতটুকু লিখলেন, এই পর্যন্ত লিখলেই চলবে। আরো বেশি লিখলে আরো ভালো, সমস্যা নাই, এতটুকু লেখাই যথেষ্ট। এর চেয়ে বেশি না লিখলেও চলবে, বেশি লিখলে বেশি ভালো। না করবো না যে কম লেখো। আচ্ছা, এখন আরেকটা জিনিস, লেখার সময় বানান ভুল হচ্ছে কিনা মাথায় রাখবেন। যতটুকু চাইবেন বানানটা না ভুল করতে, কারণ হলো বানান যদি চোখে পড়ে যায় তখন তো সে দাগ দিয়ে দিবে। হ্যাঁ। আচ্ছা, এখন ভুল ক্রমে পৃষ্ঠা একটা বাদ পড়ে গেছে, ধরেন তাড়াহুড়া করতে গিয়ে এই জায়গাটা, এই একটা পৃষ্ঠা বাদ দিয়ে গেছেন অন্য জায়গায়, এইদিকে চলে গেছেন, যাই লিখে ফেলছেন, মানে এটা কি করবেন, এটা 1 দাগে কেটে দেন, পিটিও লিখে দেন প্রয়োজন, 1 দাগে কেটে দেন। হ্যাঁ, কেটে দিবেন। তারপরে গণিতের শেষে রিভিশন দিবেন, প্লাস মাইনাস গুলো ছোটখাটো ভুল দেখে নেবেন প্রশ্নের মাধ্যমে। আরেকটা জিনিস, প্রশ্নে দাগাবেন না, পেন্সিল ব্যবহার করুন, কারণ অনেক স্যাররা এটাকে নকল ধরে নিতে পারে, কারণ আপনাদের তো অভ্যাস ভালো না, প্রশ্নের মাঝে লেখা নকল করেন। এটা অ্যাকাউন্টিং এর বা অ্যাকাউন্টিং জায়গায় না দাগালে দেখা যায় কিন্তু সমস্যা হয়। কিন্তু একটা সমস্যা কি, আপনারা প্রশ্নের মাঝে সব উত্তর মত্তর লেখা, স্পেলিং টেলিং লেখা আরেকজনে দিয়ে দেন, কারণ এটা তো নকল ধরে, এই জন্য প্রশ্নে লেখা নিষেধ। এই জন্য দাগায় দেখে অঙ্ক করতে পারেন, এতে বেশি একটা ক্ষতি নাই। অঙ্ক করার ক্ষেত্রে দাগায় নিয়ে কিন্তু, নাহলে ভুল হতে পারে। হাজিরা খাতায় যদি নাম্বার না লিখেন, বাই চান্স সিগনেচার নাম্বার না লিখেন, মনে করে যে বাই চান্স বাদ পড়ে যান, অবশ্যই স্যারকে জানাবেন যে স্যার আমি বাদ পড়ে গেছি। তাহলে আপনার না না লিখলে ভবিষ্যতে সমস্যা হতে পারে, আপনি অনুপস্থিত থাকতে পারেন, অ্যাবসেন্ট। পরীক্ষা দেওয়ার পর অনেকে অ্যাবসেন্ট আছেন, হয়তো বা লেখেন নাই। লোডশিট নিলেন, নাম্বার উঠাবেন বলে দিছি, টিচারদের সাথে বেয়াদবি করবেন না। আর কারণ কি আমি বলে দিই, অনেকে আছে টিচারদের সাথে মিসবিহেভ বা বেয়াদবি করে, সাইলেন্ট এক্সপ্রেস করে দিতে পারে। হ্যাঁ, এমন হয় সম্পূর্ণ হলের সব খাতা বাতিল হয়েছে, সবাই ফেল করছে, এরকম ইতিহাস আছে। ওটা কি করে, স্যাররা চাইতে যায় ওটা করে দিতে পারে। তাহলে মিসবিহেভ করেন না,
কারণ শিক্ষক তো গুরু। এটা আমি আপনাদের শেষ রিকোয়েস্ট থাকবে। আর 50 MB শেষ, তাড়াতাড়ি সাজেশন দিলে ভালো হয়। সাজেশন তো দিয়ে দিছি সব, আমার ইয়েতেই প্রোফাইলে দেওয়া আছে, এই যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সাজেশন, মার্কেটিং ডিপার্টমেন্টের সাজেশন, এই সরি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাজেশন, অঙ্ক সাজেশন, সব কিছু দেওয়া। এখন হলো আপনাদের জন্য দোয়া রইলো, ভালোভাবে পরীক্ষা দিয়েন, আমার জন্য দোয়া করেন। আপনাদের কি কোনো পার্সোনাল কথাবার্তা আছে? আচ্ছা, একজন লেখছে আমি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিছি প্রাইভেট পড়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের সমস্যা নাই, আহ, উত্তর পাবেন, কিছু সময় অপেক্ষা করেন। আপনার মতো হাজার হাজার, মানে আজকে লাইভে দেখেন 600 জন মানুষ প্রায়, জুম টুম মিলে 2700 মানুষ, সবাই তো পড়তে চায়, কারণ সবার তো মেসেজ দিচ্ছে, এগুলো দেখার জন্য লোক আছে। হ্যাঁ, ও ইংরেজি বিষয়ে থ্রি কিভাবে লিখবো স্যার, একজন প্রশ্ন করছে। এটার জন্য ওই যে অটো শিট ইউজ করতে পারেন। অটো শিটটা কোথায়? আপনাদের অটো শিট আছে না? আপনারা তো সবাই আমার কাছে পড়েন কম বেশি, অটো শিট ব্যবহার করবেন, আমি দেখাই দিচ্ছি। এই যে এটা ইংরেজি থ্রিডির জন্য এটা ব্যবহার করতে পারেন। এই যে প্রিফিক্স সূচনাগুলা এইভাবে সুযোগ করতে পারেন। কিছু সুবিধা জাতীয় পয়েন্ট বই থেকে খুঁজে নেবেন, শত শত আছে, অনেকগুলো খুঁজে নেবেন। কিছু অসুবিধা জাতীয় পয়েন্ট খুঁজে নেবেন, কিছু বৈশিষ্ট্য খুঁজে নেবেন, কিছু পার্থক্যের বিষয় কিছু খুঁজে নেবেন বই থেকে। আর পয়েন্টের ভিতরে কি লিখতে হবে এটা আমি আমি লিখে দিছি, ওইভাবে করবেন। আর কিছু খারাপ কথা আর কি, ধরেন খারাপ বলতে কি, উম, অসুবিধা লিমিটেশন, এগুলোর কিছু পয়েন্ট দেওয়া আছে এখানে। প্রতিটা প্রশ্ন শেষ করলে কিভাবে ফিনিশিং দিতে হয় সেটাও লেখা আছে। হ্যাঁ, ব্যবস্থাপনার সব বিষয়ে সাজেশন দিয়ে দিছি। আমাদের পরীক্ষা স্থগিত হবে কি, এটা আসলে এখনো জাতীয় ইউনিভার্সিটি থেকে যদি না প্রজ্ঞাপন না দেয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এই, পরীক্ষা হবে নাকি হবে না। তারপরে হলো ম্যাথ সাজেশন সবকিছু দেওয়া আছে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো পরীক্ষা দেন, এটা আমি দোয়া করি, এই আশা রাখি। এবং ম্যাথ পরীক্ষাগুলোর আগে ক্লাস হবে, সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকবেন, আমি আপনাদের সেইগুলোতে টিপস দিব। আচ্ছা, এখানে দু একজন ছাত্র হয়তো কিছু কথা বলতে যাচ্ছে। হ্যাঁ, বলেন তো কি বলতে যাচ্ছেন, আপনাদের কথাও শুনি একটু। কার কোনো কথা আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আমাদের ইন্টার্নশিপের মানে সাজেশনটা দেওয়া হয়নি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। অ্যাকাউন্টিং এ একটা দেওয়া হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, দেখি। জি। আর কারণ কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন জমা রাখেন, সলভ ক্লাসে বলবেন। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।